প্লাস সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা জানেন যে আসলে এখানে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি, যে বিষয়গুলো সম্পর্কে আমাদের সাধারণ নাগরিক যারা রয়েছি তাদের জেনে নেওয়াটা খুব জরুরি। কারণ তাহলে আসলে আমরা যেমন আমাদের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো, আইনি সহযোগিতাগুলোকে আসলে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারবো, তার পাশাপাশি আসলে একটি দেশকেও সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা অনেক বেশি সহযোগিতা করতে পারবো। তার এই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, নারী ও প্রযুক্তি, লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন এবং আইনি সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আনবার আনান তিতির, যিনি গবেষণা প্রধান ডিজিটালি রাইট লিমিটেড, এবং সেই সাথে রয়েছেন মোহাম্মদ আশরাফুল বারী, সহযোগী গবেষক ব্লাস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন, কেমন লাগছে বলেন? আপনাকে অনেক ধন্যবাদ। ভালো লাগছে, ভালো এই প্রোগ্রামে সংলাপে যোগ দিতে পেরে ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। ভাইও নিশ্চয়ই একই অভিমত থাকবে। আমি শুরু করতে চাই আজকের আলোচনাটা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখন আসলে যেদিকেই তাকাই না কেন আমরা আসলে সোশ্যাল মিডিয়া ভিত্তিক বা ইন্টারনেট আমাদের লাইফটাকে অনেকটা ইজি করে দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম অনেক রকমের সহিংসতার শিকারও আমরা প্রতিনিয়ত হচ্ছে, স্পেশালি মেয়েরা। সো সেই জায়গা থেকে আমি একটু তিতির আপু আপনার কাছেই জানতে চাই যে বাংলাদেশের প্রযুক্তি নির্ভর যে লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনাগুলো ঘটছে, তার বর্তমান যে অবস্থা, সেখানে অভিযোগ দায়ের বা প্রতিকার সংক্রান্ত আইন আসলে কি বলে? অভিযোগ দায়েরের ক্ষেত্রে বা প্রতিকার সংক্রান্ত যে আইনগুলো আছে, আমাদের বেশ কয়েকটা আইন আছে। সবচেয়ে সর্বশেষ যেটা আমাদের একটা অধ্যাদেশ যেটা নির্মিত হয়েছে, আমাদের সাইবার প্রোটেকশন বা সাইবার সুরক্ষা অর্ডিন্যান্স যেটাকে বলা হয়। এটার পাশাপাশি আমাদের যেমন পেনাল কোডে এ ধরনের কিছু প্রভিশনস অন্তর্ভুক্ত, আমাদের পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট, আমাদের বেশ কয়েকটা ডিজিটাল নিরাপত্তা রিলেটেড আইন আছে, এবং সেখানে বিভিন্ন অভিযোগ দায়েরের প্রক্রিয়া বিভিন্ন রকমের আছে। বাট বাস্তবে আমার কাছে যেটা মনে হয় যে এই আইনগুলো ঠিক কার্যকরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে বেশ কয়েকটি গ্যাপ বা বাধা, আমরা বলবো বাধার সম্মুখীন এটা যারা ভুক্তভোগী, যারা আসলে অভিযোগ দায়ের করতে চাচ্ছে, তাদের ওই ধরনের বাধার সম্মুখীন হতে হয়। এবং যারা আসলে আইনকে এনফোর্স করবেন, আইনগুলোকে এনফোর্স করবেন, সেবা প্রদানকারী সংস্থাগুলো বা ল এনফোর্সমেন্ট এজেন্সিস, তাদের পক্ষ থেকেও কিছু কিছু বাধার সম্মুখীন তারাও হচ্ছে। সো এই বাধাগুলো যদি আমরা বলতে যাই, অভিযোগ দায়েরের ক্ষেত্রে যে রিপোর্টিংয়ের যে মেকানিজমগুলো আছে এখন বিদ্যমান আইনের আন্ডারে, রিপোর্টিং মেকানিজম, পুলিশের কাছে গিয়ে রিপোর্টিং বা কমপ্লেন ফাইলিং মেকানিজম, এগুলোর ক্ষেত্রে ভুক্তভোগীদের কিছু অসুবিধা পোহাতে হয়। যেমন এক হচ্ছে অনেক বড় একটা বাধা, অভিযোগ দায়েরের ক্ষেত্রে অনেক বড় একটা বাধা অনেক সময় হয়ে দাঁড়ায় হচ্ছে অসচেতনতা। সো যিনি ভুক্তভোগী তারও হয়তো অ্যাওয়ারনেসের একটা গ্যাপ আছে, ঘাটতি আছে, বা যিনি অ্যাকচুয়ালি যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, যিনি হয়তো অভিযোগটি নেবেন পুলিশ স্টেশনে, তারও ঠিক যে এই সাইবার সহিংসতা সম্পর্কে অসচেতনতার একটা জায়গা দেখা যায়। এবং এই ধরনের অভিযোগগুলোকে আসলে সংবেদনশীলভাবে কিভাবে গ্রহণ করা উচিত, ভুক্তভোগীর সাথে কি ধরনের আচরণ, কি ধরনের সংবেদনশীল আচরণ করা উচিত, বা বেসিক্যালি ডিজিটাল ফরেন্সিক জায়গা থেকে আসলে যে মেকানিজমগুলো, পদ্ধতিগুলো গ্রহণ করা উচিত, অনেক ক্ষেত্রে রিসোর্সেসের অভাবে, অনেক ক্ষেত্রে আসলে প্রশিক্ষণের অভাবেও এবং সংবেদনশীলতার অভাবে অভিযোগ দায়ের প্রক্রিয়াটা চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। ওকে, সো আসলে অনেকগুলো বিষয় আপনি একসাথে তুলে ধরলেন, যে আমাদের এডুকেশনাল কিছু ব্যাপার রয়েছে, যে আসলে একজন ভুক্তভোগী নারীর সাথে কেমন ধরনের বিহেভ করা উচিত বা তাদের সাথে কিভাবে কথা বলাটা উচিত, কতটা সংবেদনশীল থাকা উচিত, এই এডুকেশনটা থাকাটাও খুব দরকার। বারী ভাই, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আসলে ভুক্তভোগীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হন যখন আসলে তারা এই অভিযোগগুলো করতে যান বা তারা প্রতিকার পেতে যান, তারা মোস্টলি কোন ধরনের সমস্যার সম্মুখীন? আসলে আমরা যদি বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে দেখি, তাহলে প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা যারা ভুক্তভোগী, তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন। সেই ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা যে একমুখী বা একটি নির্দিষ্ট প্রেক্ষাপট থেকে বা সেক্টর থেকে আসে তা না।
মোটামুটি প্রতিকার চাওয়ার যতগুলো সেক্টর থাকে সবগুলো থেকে প্রতিবন্ধকতা আছে। যেমন আমরা মানে প্রতিবন্ধকতা কিছু মানে আইনি প্রতিবন্ধকতাও দেখি যেরকম, সেরকম বিচারিক কার্যক্রমের ক্ষেত্রেও নানা ধরনের প্রতিবন্ধকতা আসলে এখানে বিদ্যমান। এরই পাশাপাশি তিতির আপু যেরকম বললেন যে বিদ্যমান আইনের বাস্তবিক যে প্রয়োগ সেখানেও যেরকম প্রতিবন্ধকতা রয়েছে, সেরকম যারা আসলে প্রয়োগকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন তাদের ভিতরেও আসলে নানা ধরনের প্রতিবন্ধকতা প্রতীয়মান হয়। মানে এটা কি আসলে তারা তাদের কাজের জায়গা থেকে কাজটা করছেন না, নাকি আসলে তাদের যে আইনি প্রক্রিয়াটা যা সেখানেই আসলে ওই প্রতিবন্ধকতাগুলো অটোমেটিক্যালি চলে আসে? আসলে এটির আসলে মানে একমুখী কোনো উত্তর নেই। এটির মানে ওনারা যে আসলে যেই ধরনের প্রতিবন্ধকতাগুলো আসলে ফেস করেন সেটিও আসলে মানে মাল্টিপল সেক্টর থেকেই আসে। ফর এক্সাম্পল তাদের আসলে মানে যেই টেকনোলজিক্যাল ক্যাপাসিটিটা আসলে থাকার দরকার সেটিও যেরকম নেই। আবার হচ্ছে আহ, বাস্তবিক যে আসলে প্রতিকার দেওয়ার জন্য যে ধরনের আইনি সুরক্ষা থাকা প্রয়োজন সেই জায়গাতেও দেখা যায় যে অনেক ল্যাকিংস থাকে। এবং এরই পাশাপাশি আসলে মানে আমাদের হচ্ছে বর্তমান যে জুডিশিয়াল প্রসিজিওর বা বিচারিক কাঠামো, বিচারিক কার্যক্রমের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ভিতরে দেখা যায় যে অনেক মানে ব্যাকলগ এবং লং স্ট্যান্ডিং একটা প্রসিজিওরের যে বিষয় থাকে সেই জায়গাতেও আসলে তাদের ক্যাপাসিটির জায়গাতে অনেক মানে প্রতিবন্ধকতা বা হচ্ছে অবস্টাকল দেখা যায়। ওকে, একটু যদি বলেন যে এই যে প্রেক্ষাপট আপনি বলছিলেন সেখানে আসলে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্মে যে ফ্যাক্টগুলো নিশ্চিত করা হয়েছে বা সেখানে আসলে ফ্যাক্ট শিটে যেটা তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলেন। আমাদের ফ্যাক্ট শিটটা আসলে তৈরি করার পিছনে একটি বড় কারণ ছিল যে বর্তমান প্রেক্ষাপটে এই যে প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার যে ভুক্তভোগীরা আছেন তাদের প্রতিকার নিশ্চিতে বা তাদের মানে এই ধরনের সহিংসতা আসলে নিরসনের ক্ষেত্রে কি ধরনের আসলে মানে বর্তমান প্রেক্ষাপটটা আসলে কি সেটি তুলে ধরা। এখন সেই ক্ষেত্রে আমরা আসলে এই প্রেক্ষাপট তুলে ধরার ক্ষেত্রে আমরা 4 ধরনের তথ্যের উৎস ব্যবহার করি। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের কাছে একটি মানে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের হচ্ছে একটি প্রক্রিয়া আছে যেখানে আবেদনকারীরা সরাসরি এসে ভুক্তভোগীরা সরাসরি এসে প্রতিকার চাইতে পারেন। এই 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা যারা ভুক্তভোগী ব্লাস্টের কাছে সরাসরি আবেদন মানে প্রতিকার বা হচ্ছে পরামর্শ চাওয়ার জন্য এসেছেন, তাদেরই হচ্ছে আসলে আমরা তথ্য নিয়ে মানে প্রাথমিকভাবে আসলে তাদেরই আমরা তথ্য ব্যবহার করি। দ্বিতীয়ত আমরা আসলে যেই তথ্য ব্যবহার করি সেটি হচ্ছে সিএসডব্লিউসির যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে ভুক্তভোগী যারা হচ্ছে যোগাযোগ করেন আমাদের সাথে যে কি ধরনের প্রতিকার আসলে তারা পেতে পারেন তাদের সাথে ঘটিত এই সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং হচ্ছে সেই জায়গা থেকে আসলে আমরা যা পরামর্শ দিই সেই তথ্য মানে পর্যালোচনা করার পরে। তৃতীয়ত আমরা 2025 সালে সংবাদ মাধ্যমে এই প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার যে ঘটনাগুলো উঠে আসে সেই ঘটনাগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা আসলে তথ্য সংগ্রহ করি। এবং চতুর্থত আসলে আমরা রাইট টু ইনফরমেশনস অ্যাক্টের আন্ডারে হচ্ছে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ স্টেশনে আমরা হচ্ছে তথ্য অধিকারের জন্য আবেদন জানাই এবং সেখান থেকে যে তথ্যটি পাই সেইগুলো বিশ্লেষণ করে আসলে আমরা এই ফ্যাক্টশিটটি তৈরি করি। ফ্যাক্টশিট তৈরি করার ক্ষেত্রে আমাদের আসলে বিশেষ মানে বর্তমান প্রেক্ষাপটে বিশেষ কিছু মানে বাস্তবিক চিত্র উঠে আসে। তার ভিতরে একটি খুবই গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে যে আমরা সবাই মনে করি যে যারা প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতার ভুক্তভোগী আছেন তারা আসলে বিভিন্ন কারণেই অভিযোগ জানাতে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যেতে বা যারা আসলে এই ধরনের সহিংসতার ঘটনায় প্রতিকার প্রদান করেন যে নাগরিক সামাজিক সংগঠন বা হচ্ছে অন্যান্য বেসরকারি সংস্থা তাদের কাছে যেতে আসলে অনিচ্ছুক থাকেন, অনাগ্রহ বোধ করেন। সোশ্যাল স্টিগমা, তারপরে হচ্ছে বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা, নানা ধরনের কারণই আছে। কিন্তু আসলে সব থেকে ইম্পর্টেন্ট যে এখানে মানে এই কারণ সেটি হচ্ছে যে তাদের না জানা যে আসলে কোথায় যেতে হবে। এই জায়গাতে আমাদের আসলে বাস্তবিক একটি প্রেক্ষাপট উঠে আসে। আমরা দেখতে পাই এই তথ্যগুলো বিশ্লেষণ করার সময় যে
যারা ভুক্তভোগী তারা যদি জানেন যে আসলে কোথায় যেতে হবে, তাহলে সেই জায়গাতে আসলে তারা যান এবং তাদের মানে তারা যখন সমস্যার সম্মুখীন হন তখন সেই সকল জায়গাতে যে হচ্ছে তারা প্রতিকার চান। এর একটি বড় উদাহরণ হচ্ছে আমাদের ব্লাস্টের কাছে সরাসরি আবেদন এবং হচ্ছে সিএসডব্লিউসির ফেসবুক পেজে যোগাযোগের ক্ষেত্রে আমরা যখন 2023-এর তথ্য বিশ্লেষণ করতে যাই তখন দেখি যে এই দুই প্ল্যাটফর্মে আমাদের কাছে আবেদন আসে শুধুমাত্র 5টি। 2024-এ আমাদের কাছে মোট 18 জন ভুক্তভোগী যোগাযোগ করেন এই দুই প্ল্যাটফর্মে। 2025-এ আমাদের কাছে এই দুই প্ল্যাটফর্ম মিলে 92 জন ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করেছে। জি, একটা সো আলটিমেটলি মানে ভিকটিমসরা যখন জানেন যে আসলে আমাকে এই জায়গায় আমি যদি এখানে যাই তাহলে আমার হয়তো প্রতিকারটা নিশ্চিত হবে, তখন তারা সেই জায়গাতে যাওয়ার প্রতি আগ্রহ বোধ করেন। এখানে একটুখানি বারু ভাই আমার জানার ইচ্ছা আছে যে এই যে ধরেন বাড়তে বাড়তে 93 জন পর্যন্ত, 93 বলেছিলেন, 92 জন, সো 92 জন যে এখানে প্রতিকার চাইতে এসেছেন এবং তারা আসলে এই জায়গাটাতে কতটা মানে কত পার্সেন্ট মানুষ আসলে সফলতার সাথে এবং খুশি হয়ে বাড়ি ফিরেন যে আমি আসলে প্রতিকারটা পেয়েছি? এই জায়গাতে একটি মানে আসলে লক্ষণীয় বিষয় যেটি আসলে আমরা খুবই জিনিসটি আসলে নেতিবাচক হলেও খুবই ভেবে দেখার মতন একটি বিষয়। ব্লাস্টের কাছে সরাসরি আবেদন এসেছে এবং হচ্ছে সংবাদ মাধ্যম থেকে আমরা যেসব ভুক্তভোগীর আসলে সংবাদ সংগ্রহ করতে বা তথ্য সংগ্রহ করতে পেরেছি সেই হিসেবে আসলে দেখা যায় যে মানে প্রকাশ্যে আসা ঘটনাসমূহের ভুক্তভোগীদের মধ্যে প্রায় অর্ধেক ভুক্তভোগী, প্রায় 50% ভুক্তভোগী আসলে পরবর্তীতে মামলা বা হচ্ছে প্রতিকার চাওয়ার ক্ষেত্রে আগ্রহ বোধ করেন না। এর একটি বড় কারণ হচ্ছে ওই যে মানে সোশ্যাল স্টিগমা, তারপরে ভয়ভীতি জি থাকে, ভয়ভীতি থাকে, আচ্ছা হয়ে গেছে এখন কি আর করব, এরকম ধরনের মানসিকতার একটা প্রকাশ এবং পায়। এরই সাথে হচ্ছে মামলা মানে যদি আমরা বিচারিক কার্যক্রমে যাই সেই বিচারিক কার্যক্রম আসলে শুরু কখন হবে শেষ কখন হবে, তিনি আসলে কখন সাক্ষী দিবেন বা মানে অন্য কোনো প্রক্রিয়ায় তাকে আসলে পদক্ষেপ নিতে হবে কিনা এই সম্পর্কে আসলে তিনি জানেন না। এবং মানে মোস্টলি সবার একটা পার্সপেক্টিভ যেটা এই ক্ষেত্রে যে মামলা অনেক দিন চলবে, এই মামলা চালাতেও যেরকম হচ্ছে কষ্ট হবে সেরকম এই প্রতিকার পেতে অনেক দেরি হবে, সেই ক্ষেত্রে আসলে তারা পিছিয়ে যান। জি এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আসলে এই যে নারীরা পিছিয়ে যাচ্ছে, হয়তো এক স্টেপ এগিয়ে এসেছিল তারপরে আবার হয়তো তারা ব্যাক স্টেপ করছে যে না আমি আসলে চাচ্ছি না প্রতিকারটা, এতে করে কি সচেতনতা কি আসলে বাড়ছে? মানে আমরা কি সচেতন হতে পারছি, কিংবা আমরা এই যে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে কিভাবে ব্যবহার করতে হবে, বা এই যে কথাবার্তাগুলো আমাকে যে হ্যারাস করছে সেটা যে আসলে আইনি সহযোগিতা আমি নিতে পারি, এই 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 বিষয়গুলো আসলে মানুষের মধ্যে ছড়িয়ে যাবে কিনা, আসলে মানুষ এই জায়গা থেকে সুরাহা পাবে কিনা? সুরাহা পাওয়ার ক্ষেত্রে আসলে আমার মানে আমরা ফ্যাক্টশিট তৈরি করার সময় যা বুঝেছি আমাদের মানে কোর কিছু নীতিমালা এবং হচ্ছে আইনের ক্ষেত্রে মানে আমরা অভাব বোধ করি। উদাহরণস্বরূপ আসলে বলা যায় যে পৃথিবীর অনেক দেশে বর্তমানে জাতীয় এই যেহেতু ডিজিটাল স্পেস এবং হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের এখন পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে যারা ব্যবহারকারী আছেন তাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, সেই হিসাব বিবেচনায় পৃথিবীর অনেক দেশই বর্তমানে জাতীয় কমিউনিটি গাইডলাইন তৈরি করছে যে আসলে যারা সাইবার স্পেসের ইউজার আছেন, সোশ্যাল মিডিয়ার যারা ইউজার আছেন, তো তারা আসলে একে অপরের সাথে ইন্টারাকশন এবং ডিজিটাল স্পেস মানে কোহ্যাবিটেশনের ক্ষেত্রে আসলে কীরকম নিয়ম নীতি আসলে মানে অনুসরণ করা প্রয়োজন, এবং এরই সাথে আসলে মানে যদি কোনো তারা সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে কোথায় প্রতিকার পাওয়ার জন্য যেতে পারেন সেই রিলেটেড আসলে অনেক কিছু বলা থাকে এরকম জাতীয় কমিউনিটি গাইডলাইন সমূহে। সো আমাদের আসলে মানে সুরাহার ক্ষেত্রে যদি আমরা বলি যে ভুক্তভোগীরা আসলে সুরাহা পাবেন কিনা বা হচ্ছে আমাদের আসলে কি করণীয়, সচেতনতা তৈরি করার জন্য কি করা প্রয়োজন, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ফ্যাক্টশিট আসলে সেদিকে ইঙ্গিত করে যে আমাদের কোর কিছু মানে আইনি পরিবর্তন নিয়ে আসা খুব জরুরি। যদি আপনি একদম একটা কোনো বিষয়কে চিহ্নিত করেন যে একজন নারীর যদি অভিযোগ দায়ের করার জায়গাটাতে সবথেকে প্রধান বাধা আসলে কি হয়ে দাঁড়ায়? আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি বা বিভিন্ন গবেষণায় যেটা আসলে উঠে এসেছে, প্রথমেই সবচেয়ে বড় বাধা যেটা হয়ে দাঁড়ায় যে একটা সামাজিক পর্যায়ে একটা স্টিগমা,
একটা অনেক বড় বাধা যে আমি এ ধরনের একটা সহিংসতার শিকার হয়েছি, বাট এটা নিয়ে আসলে পরিবার বর্গের সাথে কথা বলা বা বন্ধুদেরকে হয়তো অনেক নারীরা জানান, বাট পরিবারে এটা জানাজানি হয়ে যাবে এবং পরিবার থেকে আসলে একটা সামাজিক পর্যায়ে এই বিষয়টা জানা, সেটার সাথে একটা স্টিগমা কাজ করে। কারণ আমাদের আসলে সমাজ ব্যবস্থাটা এভাবে সংগঠিত যে এখানে আহ, যিনি ভুক্তভোগী তার উপরে আসলে অনেকটা ব্লেমের দায়ভারটা পড়ে যে তিনি কেন, হয়তো একজন নারী অনলাইনে বিচরণ করছেন, তিনি কেন একটা অনলাইন প্ল্যাটফর্মে তিনি তার হয়তো মত প্রকাশ করেছেন, তিনি কেন বা একটা হয়তো একটা particular জিনিস ছবি বললেন, আপলোড করলেন, upload করলেন, সেটার হ্যাঁ। নিচে আসলে নানা রকমের নানা রকম বাজে বাজে comments, তখন কমেন্ট। তাকেই দোষ দেওয়া হয়। তখন এই যে তুমি হয়তো এরকম কাপড় পরে কেন কেন ছবিটা পড়েছো বা আপলোড তুমি এই করলে, কথাটা কেন বলেছো, এবং রাইট। এই যে স্টিগমাটা বা এই ধরনের যে বৈষম্যমূলক একটা আচরণ, এটা যখন নারীরা আসলে অভিযোগ করতে গিয়ে দেখেন যে পুলিশ স্টেশনেও তাকে সেম ধরনের একটা প্রশ্নবিদ্ধ এবং সেম জায়গায়, ধরনের হ্যাঁ, অ্যাটিটিউডও আসলে ওখান attitude থেকেও ওখান পায় থেকে, যে আপনি হ্যাঁ, গিয়েছিলেন কেন বা গিয়েছিলেন করলেন কেন, কেন, হ্যাঁ, লিখলেন কেন এই বা এখানে কিছু কথাটা। করা যাবে না, আপনি আপনার অ্যাকাউন্ট আপনি কেন ফেসবুকে, মানে এই ধরনের আচরণগুলো, এই স্টিগমাটা, এই ধরনের একটা বৈষম্যমূলক আচরণ একটা বড় বাধা। তাতে কিন্তু ওই আচরণটার সাথে সম্মুখীন হওয়ার পর অনেকেই পিছিয়ে যান যে আমি আসলে এঙ্গেজ করতে চাই না, পুলিশের তরফ থেকেও আসলে আমি তেমন একটা সহায়তা পাচ্ছি না, বা কে অ্যাকচুয়ালি আমাকে এখানে হেল্প করবে, এই জায়গা থেকে পিছিয়ে যাওয়ার একটা জায়গা আছে। তারপর আর একটা বড় জায়গা হচ্ছে যে এই মানে এটা মানে পাবলিক হয়ে যাওয়া, যে আমি কেস করলাম অন্যরা জেনে যাবে। তারপরে একটা দীর্ঘসূত্রিতার জায়গা থাকে যে অনেক ক্ষেত্রে যেহেতু আমাদের ডিভাইস এখানে ইনভলভ, সো ফরেন্সিক টেস্টিং, যে ধরনের আলামতটা সংগ্রহ করতে, এভিডেন্স সংগ্রহ করতে, মেটা ডেটা সংগ্রহ করতে যে ধরনের ফরেন্সিক টেস্টিং প্রয়োজন, সেটা আসলে আমাদের রেগুলার পুলিশ স্টেশনসে আসলে সেটা সম্ভব হয় না। সেটা আরো অ্যাডভান্সড একটা ফরেন্সিক টেস্টিং এর জন্য পাঠাতে হয়, এটা পুলিশের সিআইডিতে পাঠাতে হয়, বা স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ, হ্যাঁ, ব্রাঞ্চে যেতে হয়। তো তাতে করে অনেক দিনের জন্য নিজের পার্সোনাল ডিভাইসটা আসলে পুলিশের জিম্মায় রেখে দিতে হয়। সো সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু। সো 3 মাস 4 মাস 6 মাস একজন নিজের ডিভাইসটা, যাতে তার পার্সোনাল অনেক তথ্য আছে, পার্সোনাল ইউজের জায়গা, এটা আমার মনে হয় যে একটা কারণ যে মানুষ হয়তো ডিভাইস রিলেটেড যে প্রবলেমগুলো, মানে সাইবার সহিংসতা। হ্যাঁ, কারণ আমার তো আসলে এমন না যে আমি হয়তো 2-3টা ফোন ইউজ করছি, বা আমার হয়তো ল্যাপটপ আছে, কোথাও দেখা যায় যে ফোন আছে। হ্যাঁ, সো যখন আমার একটা ডিভাইস, সেই ডিভাইসটাকে যখন আমার আসলে পুলিশের জিম্মায় দিয়ে দিতে হচ্ছে, তখন আমি তো অচল হয়ে যাচ্ছি। কারণ এখন তো আসলে আমরা এই ডিভাইসটার উপরে অনেকখানি নির্ভরশীল সেই সবার একটা জায়গাটা স্পেয়ার ফোন বা স্পেয়ার ডিভাইস থাকবে থাকে না। সেটা না, so সেটাও একটা বিষয়। এবং আসলে প্রক্রিয়াগুলো না বোঝা, যে কিভাবে আসলে কমপ্লেন করা যায়, এবং কমপ্লেন করার ক্ষেত্রে আরো একটা আই গেস ইস্যু উড বি যে টেকনিক্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমগুলো, সংযোগ বা যোগাযোগ মাধ্যমগুলো যে প্ল্যাটফর্মগুলোতে হোস্টেড, তাদের কাছে যে দ্রুততার সাথে রিপোর্ট করা এবং একটা বিষয় অ্যাড্রেসড হয়, প্রবলেম অ্যাড্রেসড হয়, সেখানেও একটা দীর্ঘসূত্রিতার বিষয় আছে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি তুলে ধরেছেন। বাড়ি ভাই, আপনি যেহেতু গবেষণার মানুষ এবং যেটা বলছিলেন যে ফ্যাক্টশিটে অনেক কিছু উঠে এসছে এবং পরিবর্তনের কথাও বলছিলেন, আইনের কাঠামোগত কোনো পরিবর্তন বা পরিমার্জনের কি প্রয়োজনীয়তা আপনি বোধ করেন, বা আপনার কি মনে হয়? আইনের পরিবর্তন পরিমার্জন আসলে এখানে খুব গুরুত্বপূর্ণ, এবং বর্তমান প্রেক্ষাপটে এটি আসলে অনেক প্রয়োজন। আমাদের আইন আছে বিদ্যমান অনেক, কিন্তু আসলে আইন সমূহের যে তিতিরাপু জি, জি, জি। বলছিলেন আসলে অনেকগুলো আইনের হ্যাঁ, কথা। আপু যা বললেন যে হচ্ছে আমাদের আইনের শুধু প্রয়োগ না, এরই পাশাপাশি হচ্ছে আসলে প্রযুক্তিগত দিক থেকেও মানে এর বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আসলে অনেক সমস্যা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনের ক্ষেত্রে যেরকম আইনও প্রয়োজন, এবং তারই সাথে আসলে প্রযুক্তির একটা মেলবন্ধনও প্রয়োজন। আমরা বর্তমানে বাংলাদেশে যে আইনসমূহ বিদ্যমান, প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক আইন, প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসনের ক্ষেত্রে সেই আইনগুলোর আসলে মানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এবং হচ্ছে সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ আসলে আনা প্রয়োজন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্টের কথা, যেখানে আসলে কনসেন্ট ছাড়া ভিডিও মেকিং এবং হচ্ছে ডিজিটাল স্পেসে
শিশু নিপীড়নের আসলে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এবং আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে প্রযুক্তি নির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা কিন্তু দিনে দিনে ক্রমাগতভাবে মানে একটি বাড়ছে এবং হচ্ছে নতুন ধরনের মানে একটা নতুন নতুন আইডিয়া নিয়ে চলে হ্যাঁ, আসে নতুন তারা নতুন আসলে। ধরনের অপরাধের সৃষ্টি হচ্ছে এখন। তো সেই ক্ষেত্রে আসলে আইনকে মানে নিয়মিতভাবে আসলে পরিবর্তন করা প্রয়োজন এবং এরই সাথে সাপ্লিমেন্টারি অনেকগুলো আসলে লজ নিয়ে আসা প্রয়োজন। আমরা জাতীয় কমিউনিটি গাইডলাইনের কথা বললেও আসলে সেটি আসলে ভুক্তভোগী কেন্দ্রিক। যে একজন মানুষ তিনি সাইবার স্পেসে আসলে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবেন, সবার সাথে মানে তাদের ইন্টারাকশনটা বজায় রাখবেন। এরই পাশাপাশি আসলে প্রয়োজন যে আসলে যারা এই ধরনের ঘটনার ক্ষেত্রে প্রতিকার প্রদান করেন, আইন শৃঙ্খলা বাহিনী, এরপর হচ্ছে বেসরকারি যারা হচ্ছে সংস্থা আছেন প্রতিকার প্রদানের ক্ষেত্রে, নাগরিক সামাজিক সংগঠন সমূহ, এই সকল সংগঠনের আসলে এই সকল সংগঠনের মধ্যে আসলে সমন্বয় সাধনের জন্য একটি গাইডলাইন তৈরি করা প্রয়োজন এবং প্রয়োজন হলে এটিকে আইনে আসলে রূপান্তর করা প্রয়োজন। এরই পাশাপাশি একটি খুবই কনসার্নিং বিষয় হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়ার যে হচ্ছে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে আসলে দায়বদ্ধ করার বিষয়টি আসলে আইনের মাধ্যমে আসলে বাস্তবায়ন করা প্রয়োজন। একদম। অনেক অনেক ধন্যবাদ বারী ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন। আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা যারা আছেন তারা অন্ততপক্ষে একজনও যদি সচেতন হয়ে ওঠেন এবং এই সম্পর্কে আরও 5 জনকে জানান, তবে আসলে আমাদের এই জীবনটা, অর্থাৎ এই যে ডিজিটাল নিরাপত্তার যে জায়গাগুলো, সেগুলোকে আসলে আমরা নিরাপদ রাখতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তিতিরা, আমি আপনার কাছে একেবারে শেষের দিকে চলে এসেছি। প্রযুক্তির ব্যবহারের দিক থেকে যেমন অনলাইন প্ল্যাটফর্ম বা রিপোর্টিং করা বা ডিজিটাল নিরাপত্তা, কী ধরনের প্রযুক্তিগত উদ্যোগ বা সমাধান কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? প্রযুক্তিগত উদ্যোগের জায়গায় এক তো আমাদের প্রযুক্তি আমাদের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে আরো শক্ত, আরো জোরদার করতে হবে এবং সেজন্য হয়তো যে ধরনের কাঠামোগত কিছু পরিবর্তন আনা দরকার, সেটা আমি বলবো যে এখন টেক পলিসিগুলো যেগুলো আছে, টেক রিলেটেড যেগুলো পলিসি আছে, ওই জায়গা থেকেও কাঠামোগত পরিবর্তন আনা দরকার। ডিজিটাল সেফটি এবং ডিজিটাল অ্যাওয়ারনেস সম্পর্কিত বা ডিজিটাল হাইজিন সম্পর্কিত যে ধরনের অ্যাওয়ারনেস করা দরকার, মানে ডিজিটাল লিটারেসি বলে, ডিজিটাল সাক্ষরতা। প্রযুক্তিগত পরিবর্তন তো প্রযুক্তি প্রতিদিনই ইভলভ করছে, বদলাচ্ছে, সেটা বদলানোটার ধরন এবং প্রযুক্তিকে আমরা কিভাবে ব্যবহার করছি, প্রযুক্তির সঠিক ব্যবহার, অনলাইন মাধ্যমে আমরা নিজেদের ব্যবহার, কোন ব্যবহারগুলো নিরাপদ, কোন ব্যবহারগুলো অনিরাপদ, অন্য ব্যক্তিকে অনিরাপত্তায় ঠেলে দিচ্ছে, সেগুলো থেকে বিরত থাকা এবং জাস্ট একটা সিভিক জায়গা থেকে এই জিনিসগুলোকে অ্যাপ্রোচ করা, যে অনলাইন মাধ্যমে আমরা আসলে কিভাবে বা অনলাইন মাধ্যমে কোন জিনিসটা আসলে অপরাধ। অনেকের অ্যাওয়ারনেসের জায়গা ওখানে ঘাটতি আছে, অনেকে হয়তো আসলে এই জিনিসগুলোকে নর্মালাইজ করে ফেলা হচ্ছে একটা সামাজিক জায়গা থেকে, যা আমাদের মনে হয়। এখন ধরেন হাসির ছলেও একটা কথা বলে দেওয়া যাচ্ছে, হয়তো আমি একজনকে ছোট করে কথা বলছি, সেটা আমি বুঝতেই পারছি এটা যে একটা সহিংসতা হিসেবে, এক্স্যাক্টলি, এবং তাকে যে আসলে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছি, এই ব্যাপারগুলোই আসলে আমরা মানে নোটিস করতে পারি না বা বুঝতে পারি না। সো সেই জায়গা থেকে আসলে শিক্ষাটা খুব দরকার, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে বেসিক এথিক্যাল জায়গাগুলো থাকা দরকার, সেগুলো সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার করাটাও খুব জরুরি। এর সাথে আমি জাস্ট অ্যাড করবো এরকম যে যেহেতু আমরা অনেক কিছু এখন অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে, আগে বলছিলাম, সো প্ল্যাটফর্মের রিপোর্টিং প্রক্রিয়াগুলোকে আরো সহজতর করা, আরো অ্যাক্সেসিবল করা সবার জন্য, যারা ইউজার, যারা ভুক্তভোগী। সেটার জন্য হয়তো অ্যাকচুয়ালি রাষ্ট্র পর্যায় থেকে বা বিভিন্ন কোঅর্ডিনেটেড এফোর্টস, বিভিন্ন স্টেক হোল্ডারদের পর্যায় থেকে সেই উদ্যোগগুলো নেওয়া। আর আমি বলবো যে জাস্ট রিপোর্টিং এমনি একটা জাস্ট পুলিশের জায়গা থেকে রিপোর্টিং এর জায়গাগুলো আসলে মানে আমাদের লিগ্যাল সিস্টেমের সাথে যে রিপোর্টিং প্রক্রিয়াগুলো জড়িত আছে সেগুলো সহজতর করাটা খুব জরুরি। থ্যাংক ইউ। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি তুলে ধরলেন এবং আমি বিশ্বাস করি যে আমাদের এই আলোচনার মধ্য দিয়ে হলেও জনসাধারণও যে যার জায়গা থেকে একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে আমাদের আইনগত যে প্রক্রিয়া, সেই বিষয়গুলো আসলে আস্তে আস্তে অনেক বেশি
জনসাধারণ বান্ধব হয়ে উঠবে সেই প্রত্যাশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সময়ের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আসলে আমরা আনন্দের জন্য আসি, আমরা হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে তুলে ধরার জন্য নিয়ে আসি, কিংবা আমার একটা সুন্দর মুহূর্ত হয়তো আমার সকল বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসি। কিন্তু সেখানে যখন আসলে আপনার একটা বাজে কমেন্ট বা একটা বাজে বিহেভ আমার সকল আনন্দকে মাটি করে দেয়, কিংবা আমার যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি তুলে ধরতে গিয়েছিলাম সেটাকে ম্লান করে দেয়, তখন আসলে কোনো কিছুই হলো না, না আমি ভালো থাকতে পারলাম, না আসলে আমাদের এই ভালো মুহূর্তগুলো আরও 5 জনের কাছে ছড়িয়ে দিতে পারলাম। তাই যে সকল আইনগুলো রয়েছে সেই আইনগুলো সম্পর্কে আমাদের আরও ভালো করে জানতে হবে, তার পাশাপাশি আসলে আমাদের নিজেদেরকেও বুঝতে হবে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে আমি আর একজন নারীকে কোনোভাবে হেনস্থা কিংবা হেয় করার কাজটা করতে পারি কিনা একটু ভেবে দেখবেন। আজকের মতো সুমি এখান থেকে বিদায় নিচ্ছি ব্লাস্ট সংলাপ থেকে। আবারও দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো